হুম, কল্পনা করা যাক, ধরুন এমন একটা নিচু বাড়িতে কারো বসবাস, যে বাড়ির সামনের উঠোনটি ধীরে ধীরে মানে একেবারে নিঃশব্দে পানিতে তলিয়ে যাচ্ছে। প্রতিদিন একটু একটু করে পানি বাড়ছে। হুম, একটা ভয়াবহ অবস্থা। ঠিক। আর শুধু যে পানি বাড়ছে তাই নয়, বাড়ির বাইরের আবহাওয়াও দিন দিন আরও ভয়ঙ্কর, আম, আরও উন্মাদ রূপ ধারণ করছে। ছাদের উপর দিয়ে মাঝে মাঝেই বয়ে যাচ্ছে তীব্র ঝড়। বাপরে! হ্যাঁ, চারপাশ থেকে যেন বিপদ ধেয়ে আসছে, আর পালানোর কোনো জায়গা নেই। একটু ভাবুন তো, এই অবস্থায় সেই বাড়ির বাসিন্দাদের কেমন লাগবে। এই যে তলিয়ে যাওয়া বাড়ির কথা বললাম, উম, এটা কিন্তু কোনো রূপক বা বা কাল্পনিক ভৌতিক গল্পের দৃশ্যপট নয়। একদমই না। এটা একদম বাস্তব। ঠিক বলেছেন, এটি এই মুহূর্তের এক নিরেট বাস্তব চিত্র। আজ আমরা ঠিক এই বিষয়টার একেবারে গভীরে যাব। সম্প্রতি কোস্টাল রেজিলিয়েন্স বা উপকূলীয় অঞ্চলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়ে দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের উপর করা একটি চমৎকার গবেষণাপত্র পড়ছিলাম। আর ওটা পড়তে গিয়েই বুঝলাম পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। আমরা আজ বোঝার চেষ্টা করব কেন ওই নির্দিষ্ট অঞ্চলটি প্রকৃতির রোষানলের একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা চলুক, বিষয়টি একটু বিশ্লেষণ করি। হুম, এটা আসলে একটা অবরুদ্ধ অবস্থা। একটা বলতে পারেন দমবন্ধ করা পরিস্থিতি। আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা শুনি, তখন অনেক সময় তা আমাদের কাছে কেবল কিছু বৈজ্ঞানিক পরিসংখ্যান বা ভবিষ্যতের সতর্ক বার্তা হিসেবে মনে হয়। ঠিক। মনে হয় যেন বরফ গলছে মেরু অঞ্চলে। হ্যাঁ, আর সেটা আমাদের কি? কিন্তু দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের এই চিত্রটি সেই বিমূর্ত ধারণাকে একেবারে বাস্তব এবং নির্মম এক সত্যে পরিণত করে। ওই অঞ্চলের মানুষগুলো এই মুহূর্তে প্রকৃতির পরিবর্তনের একেবারে ফ্রন্ট লাইনে বা সম্মুখ সমরে দাঁড়িয়ে আছে। এই ফ্রন্টলাইনের কথা বলতে গিয়ে আম, গবেষণাপত্রটিতে কিছু নির্দিষ্ট জেলার কথা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। বিশেষ করে উপকূলের জেলাগুলো। একদম। বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা এবং ভোলা, এই অঞ্চলগুলোর কথা বলা হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে। এই জেলাগুলো যেন প্রকৃতির সাথে প্রতিদিন এক অসম যুদ্ধে লিপ্ত। ঠিক তাই। তো এই জেলাগুলোর দিকে তাকালে প্রথমেই যে বিষয়টা সামনে আসে তা হলো এদের ভূপ্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান। দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের এত বড় শিকার হওয়ার প্রথম ও প্রধান কারণ হল এটি অত্যন্ত নিচু ভূমি, ঘনবসতিপূর্ণ এবং বঙ্গোপসাগরের একেবারে কাছাকাছি অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানটাই আসলে এই সংকটের মূল চাবিকাঠি। বঙ্গোপসাগরের নৈকট্য একদিকে যেমন যুগ যুগ ধরে এই অঞ্চলকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছে, ঠিক তেমনি এই নিচু ভূমি হওয়ার কারণে তা এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে। আশীর্বাদটাই এখন অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। একদম ঠিক বলেছেন। পুরো এলাকাটা আসলে একটা বদ্বীপের একেবারে শেষ প্রান্ত। কিন্তু এখানে একটা বিষয় একটু তলিয়ে দেখা দরকার। আমরা তো প্রায়ই শুনি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। খুব সামান্য, হয়তো বছরে কয়েক মিলিমিটার বা কয়েক সেন্টিমিটার। শুনতে খুবই কম মনে হয়। তাই না? তো এই সামান্য বৃদ্ধি নিয়ে এত চিন্তার কি আছে? এটিকে আমি এভাবে চিন্তা করার চেষ্টা করছিলাম। ধরুন একটি কানায় কানায় পূর্ণ অগভীর বাটি। আচ্ছা। বাটিটি এতটাই অগভীর এবং পানিতে এতটাই পূর্ণ যে সেখানে যদি আর এক ফোঁটা পানিও পড়ে তবে তা সাথে সাথে উপচে পড়বে। দক্ষিণাঞ্চলের অবস্থা কি ঠিক এমনই? হুম, এই অগভীর বাটির ধারণার সাথে আর একটা বিষয় যোগ করতে হবে। বাটিটা শুধু অগভীরই নয়, এটি আবার সমুদ্রের দিকে সামান্য হেলানো। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে ওই সামান্য শব্দটি আসলে খুব বিভ্রান্তিকর। যখন কোনো উঁচু পাহাড়ি এলাকা বা খাড়া উপকূলের কথা আসে, সেখানে কয়েক সেন্টিমিটার পানি বাড়লে হয়তো কিছুই যায় আসে না। পাহাড়ের গায়ে পানি একটু উপরে উঠবে, ব্যাস। ওতে খুব একটা ক্ষতি নেই। ঠিক, কিন্তু দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এই অঞ্চলের ভূমির ঢাল বা গ্রেডিয়েন্ট এতটাই কম যে সমুদ্রের পানির উচ্চতা যদি মাত্র কয়েক সেন্টিমিটারও বাড়ে, তবে সেই পানি সমতল ভূমি দিয়ে মাইলের পর মাইল ভেতরে ঢুকে যায়। বাপরে! অর্থাৎ বাধা দেওয়ার মতো কোনো উচ্চতা সেখানে নেই। সেই উপচে পড়া পানি সোজা লোকালয়ে এবং নদীর নেটওয়ার্কে প্রবেশ করছে।
ঠিক, ভূমির উচ্চতা খুব কম হওয়ার কারণে এই সামান্য বৃদ্ধি একটা বড় ভৌগোলিক পরিবর্তন নিয়ে আসে। সমুদ্রের পানি যখন মূল ভূখণ্ডে প্রবেশ করে তখন তা নদীর স্বাভাবিক প্রবাহকে পেছন দিকে ঠেলে দেয়। জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভেতরে চলে আসে, এর ফলে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা নিয়মিত প্লাবিত হয়। ক্রমাগত এই প্লাবনের ফলে আবাদি জমি পানির নিচে তলিয়ে যেতে থাকে। শুধু তাই নয়, নদীর প্রবাহে এই অস্বাভাবিক চাপের কারণে নদী ভাঙন চরম আকার ধারণ করে। হ্যাঁ, নদী ভাঙন তো ওই এলাকার নিত্যদিনের চিত্র। একদম, নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ জনপদ, বাজার, স্কুল, মানুষের বসতবাড়ি সবকিছু মানচিত্র থেকে চিরতরে মুছে যায়। বিষয়টা সত্যিই শিওরে ওঠার মতো। তার মানে সমুদ্রের ওই কয়েক সেন্টিমিটার পানি বাড়ার কারণে একেবারে চেন রিয়াকশনের মতো একের পর এক বিপর্যয় ঘটতে থাকে। ঠিক তাই। আবাদি জমি হারানো, নদী ভাঙন, ঘরবাড়ি বিলীন হওয়া, এগুলো তো মানুষের জীবনের একেবারে মৌলিক ভিত্তির উপর আঘাত। আর এই ভৌগোলিক অবস্থান তাদের শুধু পানির এই ধীরগতির উচ্চতা বৃদ্ধির কাছেই অসহায় করে তুলছে না, বরং আরও একটি বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সামুদ্রিক ঝড়। একদম, সামুদ্রিক ঝড় বা সাইক্লোন বঙ্গোপসাগরে প্রায়ই শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমি একটা পুশব্যাক দিতে চাই এখানে। বলুন। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে ওই অঞ্চলে ঝড় হয়, যুগ যুগ ধরেই তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয়ে আসছে, তাই না? তাহলে এখন নতুন করে এত আতঙ্কের কি আছে? ঝড় কি সত্যি আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে উঠছে, নাকি আজকাল ইন্টারনেট আর যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমরা খবর বেশি রাখছি বলে এমনটা মনে হচ্ছে? এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এই যে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় তীব্র হচ্ছে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ তা হল, এটি অনেকেরই মনে হতে পারে যে মিডিয়ার কারণে আমরা আজকাল ঝড় সম্পর্কে বেশি জানতে পারছি, কিন্তু বৈজ্ঞানিক উপাত্ত সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আচ্ছা। হ্যাঁ, এটি কোনো অনুমানের বিষয় নয়, একেবারে পরিসংখ্যানগত সত্য যে ঝড়গুলো আগের চেয়ে অনেক বেশি তীব্র, শক্তিশালী এবং ধ্বংসাত্মক হয়ে উঠছে। এর পিছনের বিজ্ঞানটা বুঝতে হলে আমাদের সমুদ্রের পানির তাপমাত্রার দিকে তাকাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যার ফলে সমুদ্রের উপরিভাগের পানি বা সি সারফেস টেম্পারেচার অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে। আর এই গরম পানি ঝড়ের চরিত্র বদলে দিচ্ছে, এটাই মূল কারণ? হ্যাঁ, একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন আসলে একটি বিশাল ইঞ্জিনের মতো কাজ করে। ইঞ্জিন? ঠিক, আর এই ইঞ্জিনের প্রধান জ্বালানি হল সমুদ্রের উষ্ণ পানি থেকে উঠে আসা জলীয় বাষ্প এবং লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। পানি যত বেশি উষ্ণ হবে তা তত বেশি জলীয় বাষ্প তৈরি করবে। বুঝতে পারছি। আর ঘূর্ণিঝড় সেই বাষ্প এবং তাপকে শুষে নিয়ে তত বেশি প্রলয়ঙ্করী শক্তি অর্জন করবে। সোজা কথায়, আমরা মূলত এই ঝড়গুলোকে ধ্বংসাত্মক হয়ে ওঠার জন্য আগের চেয়ে অনেক বেশি জ্বালানি সরবরাহ করছে। বাপরে, এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। তার মানে ঝড়গুলো শুধু বেশিবার আসছে তা নয়, যখন আসছে তখন অনেক বেশি শক্তি নিয়ে আশ্রয় পড়ছে। গবেষণায় সিডর এবং আম্পানের মতো ঘূর্ণিঝড়ের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, সিডর আর আম্পান, এই নামগুলো তো আমাদের সবার কাছে পরিচিত। এগুলো কেবল আবহাওয়া দপ্তরের খাতায় লেখা কিছু নাম নয়, এক একটি ভয়ঙ্কর ট্র্যাজেডি। একদম। সিডর বা আম্পান আমাদের দেখিয়ে দিয়েছে যে শক্তি সঞ্চয় করে যখন একটি সুপার সাইক্লোন আঘাত হানে, তখন তার রূপ কতটা ভয়াবহ হতে পারে। এই দুর্যোগগুলোতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই তীব্রমাত্রার ঘূর্ণিঝড়গুলো যখন ওই নিচু এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে আঘাত হানে, তখন শুধু যে প্রবল বাতাস ঘরবাড়ি উড়িয়ে নেয় তা নয়, এর সাথে যুক্ত হয় জলোচ্ছ্বাস বা স্টর্ম সার্জ। এই জলোচ্ছ্বাসের মেকানিজমটাও কিন্তু খুব ভয়ঙ্কর। বাতাসের ধাক্কায় সমুদ্রের পানি রীতিমতো দেয়ালের মতো উঁচু হয়ে লোকালয়ে আশ্রে পড়ে, তাই না? হ্যাঁ, এখানে বঙ্গোপসাগরের ওই ফানেল বা চোঙার মতো আকৃতির বিষয়টা আবার চলে আসে। আচ্ছা, ওই যে উপকূলের আকৃতি। ঠিক, যখন বিশাল আকারের ঘূর্ণিঝড় সমুদ্রের বিপুল পরিমাণ পানিকে ধাক্কা দিয়ে উপকূলের দিকে নিয়ে আসে, তখন এই ফানেল আকৃতির কারণে পানি দুই পাশ থেকে চেপে গিয়ে আলো উঁচু হয়ে যায়। ও, যাওয়ার জায়গা পায় না? একদম। একে তো ভূমির উচ্চতা কম, তার উপর কোনো প্রাকৃতিক বাধা নেই, ফলে সমুদ্রের পানি 15-20 ফুট উঁচু দেয়াল হয়ে সোজা লোকালয়ে ঢুকে পড়ে। বাপরে।
জলোচ্ছ্বাসের এই দেয়ালের মতো আছড়ে পড়া দৃশ্যটা কল্পনা করলেই ভয় লাগে। সিডর বা আমপানের মতো ঝড়গুলো যখন আসে তখন চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে মানুষের সারা জীবনের সঞ্চয়, গবাদি পশু, ঘরবাড়ি সব ভেসে যায়। চোখের পলকে সব শেষ। এই ধ্বংসলীলা অত্যন্ত দৃশ্যমান এবং নাটকীয়, খবর খুললে আমরা দেখতে পাই। কিন্তু এই গবেষণাপত্রটি বিশ্লেষণ করতে গিয়ে এমন একটি বিপদের কথা সামনে এলো যাই ঝড়ের মতো অত আওয়াজ করে আসে না। ঠিক বলেছেন। বরং এটি অত্যন্ত নীরবে, খুব ধীর গতিতে কাজ করে। এটি হলো লবণাক্ততার আগ্রাসন। হ্যাঁ, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হল তাৎক্ষণিক দুর্যোগ। ঝড় আসে, ধ্বংস করে এবং চলে যায়। মানুষ এরপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু এই লবণাক্ততার বৃদ্ধি হল একটি দীর্ঘমেয়াদী এবং ধীরগতির দুর্যোগ। অনেক ক্ষেত্রে এটি ঝড়ের চেয়েও বেশি মারাত্মক, কারণ এটি একটি স্থায়ী ক্ষতি করে দিয়ে যায়। সমুদ্রের লবণাক্ত পানি ধীরে ধীরে নদী এবং কৃষি জমিতে প্রবেশ করছে। এটি বোঝার জন্য আমি একটি রূপক চিন্তা করছিলাম। বলুন। ধরুন, কারো উঠোনে একটি খুব শখের গাছ আছে যা সে পরম যত্নে বড় করছে। এখন কেউ যদি প্রতিদিন চুপিসারে সেই গাছের গোড়ায় এক মুঠো করে লবণ ঢেলে দিয়ে যায়, তাহলে কি হবে? গাছটা তো বাঁচবে না। একদম। প্রথম কয়েকদিন হয়তো কিছুই বোঝা যাবে না, কিন্তু ধীরে ধীরে গাছটির পাতা হলুদ হয়ে যাবে, শেকড় শুকিয়ে যাবে এবং একসময় গাছটি মারা যাবে। দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমির সাথে ঠিক এই ঘটনাটি ঘটছে। এই রূপকটি এই নীরব ঘাতককে বোঝার জন্য খুবই কার্যকর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের নোনা পানি যখন মূল ভূখণ্ডে প্রবেশ করে, তখন তা মাটি এবং ভূগর্ভস্থ পানির সাথে মিশে যায়। এই পানি আর সহজে ফিরে যায় না, আর যখন প্রখর রোদে পানি শুকিয়ে যায় তখন লবণের আস্তরণটা মাটিতেই থেকে যায়। এর ফলে কৃষিকাজে যে মারাত্মক ক্ষতিটা হয় তার পেছনের বিজ্ঞানটা হল অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? কৃষকরা তো মাঠে বীজ বুনছেন, তাহলে ফসল কেন হচ্ছে না? সাধারণ অবস্থায় একটি গাছের শেকড় চারপাশের মাটি থেকে পানি শুষে নিয়ে বেঁচে থাকে। কিন্তু যখন মাটিতে লবণের পরিমাণ গাছের ভেতরের লবণের পরিমাণের চেয়ে বেশি হয়ে যায়, তখন ওই অসমোটিক স্ট্রেস বা অভিস্রবণ চাপের কারণে উল্টো ঘটনা ঘটে। উল্টো ঘটনা মানে? গাছের শেকড় আর পানি টানতে পারে না, বরং গাছের ভেতরের জমানো পানি উল্টো মাটিতে বেরিয়ে আসে। ও আচ্ছা, তার মানে গাছ নিজেই পানি হারাচ্ছে? ঠিক। ফলে চারদিকে থই থই পানি থাকা সত্ত্বেও একটি গাছ মূলত তৃষ্ণায় ভুগে মারা যায়। যদি আমরা এটিকে বড় পরিসরে দেখি, যে মাটিতে একসময় প্রচুর ধান বা অন্যান্য ফসল ফলত, লবণাক্ততার কারণে সেই মাটি এখন আক্ষরিক অর্থেই বিষাক্ত হয়ে গেছে। বীজ বপন করলেও তা অঙ্কুরিত হতে পারে না। বাপরে, চারিদিকে পানি কিন্তু গাছ তৃষ্ণায় মারা যাচ্ছে। এটি এক করুণ বাস্তবতা। আর এই একই বাস্তবতা তো মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? একদম তাই। গবেষণায় দ্বিতীয় যে বড় সংকটের কথা বলা হয়েছে তা হল বিশুদ্ধ পানির তীব্র অভাব। বেঁচে থাকার সবচেয়ে মৌলিক উপাদান, এই বিশুদ্ধ পানি যখন কমে যায় তখন একটি জনপদ কিভাবে টিকে থাকে? চারিদিকে নদী আর খালের পানি, কিন্তু তা এত লবণাক্ত যে পান করা কোনো উপায় নেই। এটি একটি ভয়াবহ জনস্বাস্থ্যের সংকট তৈরি করেছে। মিঠা পানির পুকুর, খাল বা গভীর নলকূপ সবখানেই যখন সমুদ্রের নোনা পানি মিশে যায়, তখন মানুষের পান করার মতো, রান্নার করার মতো কোনো পানি অবশিষ্ট থাকে না। বাধ্য হয়ে মানুষকে অস্বাস্থ্যকর পানি পান করতে হয়। পানিবাহিক রোগ যেমন ধরুন ডায়রিয়া বা কলেরার প্রকোপ বৃদ্ধি পায়। হ্যাঁ, আর নারীদের কষ্ট তো আরও বেশি। একদম ঠিক বলেছেন। সবচেয়ে বেশি কষ্ট করতে হয় নারীদের, যাদেরকে অনেক সময় মাইলের পর মাইল হেঁটে এক কলসি বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়। দীর্ঘমেয়াদে অতিরিক্ত লবণাক্ত পানি পানের ফলে উচ্চ রক্তচাপ এবং মাতৃস্বাস্থ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে বিভিন্ন জনস্বাস্থ্য রিপোর্টে দেখা যায়। তার মানে মাটি অনুর্বর হয়ে যাওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্যও ভেঙে পড়ছে। আর মাটি যে তার স্বাভাবিক প্রাণশক্তি হারিয়ে ফেলছে, তা তো সহজে ফিরে পাওয়ার উপায় নেই। এই লবণাক্ততা শুধু বর্তমানকে নষ্ট করছে না, ভবিষ্যৎকেও পঙ্গু করে দিচ্ছে। ঠিক তাই। তো মাটি অনুর্বর হয়ে যাওয়া এবং মিঠা পানি হারিয়ে যাওয়ার কারণে মানুষের পেশা ও জীবিকার ওপর যে সরাসরি আঘাত আসছে, তা নিয়ে গবেষণায় খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ রয়েছে।
দক্ষিণাঞ্চলের অর্থনীতি এবং মানুষের বেঁচে থাকা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি মানে সবকিছুই আবর্তিত হয় নদী, মাটি এবং বনজ সম্পদকে ঘিরে। বহু মানুষ কৃষি, মাছ ধরা, চিংড়ি চাষ এবং সুন্দরবনের সম্পদের ওপর নির্ভর করে বেঁচে আছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রতিটি পেশা আজ চরম ঝুঁকির মধ্যে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? হুম জমি বা ঘর হারানোর মানে তো শুধু একটি ঠিকানা হারানো নয়। কৃষকের কাছে তার জমি হলো তার পরিচয়, জেলের কাছে নদী হলো তার জীবন। যখন কৃষিকাজ বন্ধ হয়ে যায়, যখন নদীতে আর আগের মতো মিঠা পানির মাছ পাওয়া যায় না, তখন এর মানে হলো পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সক্ষমতা হারানো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যখন একটি বিশাল জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎসগুলো একে একে বিলুপ্ত হতে থাকে, তখন পুরো আর্থসামাজিক কাঠামোই ভেঙে পড়ার উপক্রম হয়। এখানে একটি শৃঙ্খল বিক্রিয়া বা ডোমিনো এফেক্ট ঘটছে। ডমিনো এফেক্ট। হ্যাঁ, কৃষি জমিতে লবণাক্ততা বাড়ায়, কৃষকরা বেকার হয়ে পড়ছে, নদীতে মিঠা মাছের অভাব দেখা দিচ্ছে। একসময় দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষকে একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে দেখা হতো। অনেকেই কৃষিজমি কেটে চিংড়ির ঘের বানিয়েছিল। হ্যাঁ, এটা তো একসময় খুব লাভজনক ছিল। ঠিক, কিন্তু এখন অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি এবং অতিরিক্ত লবণাক্ততার কারণে সেই চিংড়ি চাষও মারাত্মক ঝুঁকির মুখে। অনেক ঘের মালিক সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আর সুন্দরবনের ওপর নির্ভরশীল যে মানুষগুলো, মানে বাওয়ালি, মোয়াল বা জেলেরা, তারাও তো ক্রমাগত দুর্যোগের কারণে তাদের জীবিকা হারাচ্ছে। বনের ভেতরের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানও তো এই লবণাক্ততা এবং ঘন ঘন ঝড়ের কারণে পরিবর্তিত হচ্ছে। ফলে মানুষ বাধ্য হয়ে তাদের পৈতৃক পেশা পরিবর্তন করার চেষ্টা করছে। কিন্তু চাইলেই তো আর পেশা বদলানো যায় না। একদমই না। চাইলেই তো একজন কৃষক রাতারাতি অন্য পেশায় মানিয়ে নিতে পারে না। তাদের সামনে বিকল্প পথ খুবই সীমিত। হুম, এই চিত্রগুলো থেকে এটি অত্যন্ত পরিষ্কার যে দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের মানুষ কোনো একক দুর্যোগের সাথে লড়ছে না। তারা একসাথে কয়েকটি ফ্রন্টে লড়াই করছে। ঠিক, এটি একটি বহুমাত্রিক সংকট, যেখানে প্রতিটি দুর্যোগ একটি আরেকটির সাথে যুক্ত হয়ে মানুষের টিকে থাকার সংগ্রামকে প্রায় অসম্ভব করে তুলছে। এই পুরো আলোচনার মূল বিষয়গুলো যদি আমরা একত্রে গাঁথি, তাহলে দেখতে পাই, একদিকে ভূমির গঠন নিচু হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের সামান্য উচ্চতা বৃদ্ধিতেই তাদের জমি প্লাবিত হচ্ছে, নদী ভাঙনে ভিটেমাটি বিলীন হচ্ছে। অন্যদিকে উষ্ণ সমুদ্রের বুক থেকে শক্তি সঞ্চয় করে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের দেয়াল নিয়ে আছড়ে পড়ছে লোকালয়ে। ঠিক, আর এই সবকিছুর আড়ালে কাজ করছে সেই নীরব ঘাতক লবণাক্ততার আগ্রাসন। এই নোনা পানি অসমোসিস প্রক্রিয়ায় গাছের প্রাণ কেড়ে নিচ্ছে, ধ্বংস করছে কৃষি, মৎস্য সম্পদ এবং মিঠা পানির আধার। হ্যাঁ, পরিস্থিতি আসলেই ভয়ানক। তো খুলনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা এবং ভোলার মতো অঞ্চলগুলোর লাখ লাখ মানুষ এই অবর্ণনীয় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেখানে তাদের জীবিকা এবং বেঁচে থাকার মৌলিক উপাদানগুলো একে একে হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং এই লড়াইয়ে তারা ক্রমশ পিছিয়ে পড়ছে, কারণ প্রতিপক্ষ হিসেবে প্রকৃতি এখানে অনেক বেশি নির্মম। তাদের টিকে থাকার সক্ষমতা বা রেজিলিয়েন্স একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন উঠতে পারে, এই আলোচনাটি সবার জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আমরা কেন এই নির্দিষ্ট একটি অঞ্চলের জলবায়ু সংকট নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম? হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে এটা তো শুধু ওদের সমস্যা। ঠিক, কিন্তু এর কারণ হল বাংলাদেশের এই দক্ষিণাঞ্চল আসলে সমগ্র বিশ্বের উপকূলীয় অঞ্চলগুলোর ভবিষ্যতের একটি ক্ষুদ্র সংস্করণ মাত্র। আজ এই মুহূর্তে বাংলাদেশের ওই নিচু ভূমিতে যা ঘটছে, সমুদ্রের স্তর বেড়ে যাওয়া, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর লবণাক্ততার কারণে মাটি বিষাক্ত হয়ে যাওয়া, আগামীকাল তা বিশ্বের অন্য যে কোনো প্রান্তের উপকূলীয় শহর বা জনপদে ঘটতে পারে। একদমই তাই। নিউ ইয়র্ক, মিয়ামি বা জাকার্তার মতো শহরগুলোর জন্য এখানকার লাখ লাখ মানুষের লড়াই মূলত একটি সতর্কবার্তা। দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশ হল জলবায়ু পরিবর্তনের একটি জীবন্ত ল্যাবরেটরি বা টেস্ট কেস। টেস্ট কেস। হ্যাঁ, এখানে যা ঘটছে তা আমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে
তার ফলাফল কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং এবং প্রযুক্তিগত দিক থেকে যতই উন্নত হই না কেন জলবায়ুর পরিবর্তনের সামনে মানব সভ্যতা কতটা অসহায়। এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে সব তথ্য, উপাত্ত আর বাস্তবতার উপর ভিত্তি করে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। একটা বিষয় একটু গভীরভাবে চিন্তা করার মতো। যে মাটির বুকে আর কোনো ফসল ফলে না, যে নদীর পানি এত লবণাক্ত যে তা পান করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, এবং যে সাগর প্রতিনিয়ত আগ্রাসী হয়ে জলোচ্ছ্বাসের মাধ্যমে ঘরবাড়ি কেড়ে নিচ্ছে, সেই অবরুদ্ধ পরিবেশ থেকে এই লাখ লাখ মানুষ শেষ পর্যন্ত কোথায় যাবে? কোথায় যাবে তারা? তাদের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। বেঁচে থাকার তাগিদে এই মানুষগুলোর গন্তব্য আসলে কোথায়? শহরের বস্তিগুলোতে? আমরা কি খুব শিগগিরই এমন এক বিশাল জলবায়ু উদ্বাস্তু বা ক্লাইমেট রিফিউজি সংকটের সাক্ষী হতে যাচ্ছি, যা এই পৃথিবী আগে কখনো দেখেনি? এই সম্ভাব্য জলবায়ু উদ্বাস্তুদের ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবার সময়। অস্তিত্বের এই লড়াইয়ের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটি আমাদের সবাইকে একটি অস্বস্তিকর কিন্তু অত্যন্ত জরুরি বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই জ্বলন্ত এবং অস্বস্তিকর প্রশ্নটি নিয়েই আমরা আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। প্রকৃতির এই ফ্রন্টলাইনে যারা লড়াই করছে, তাদের এই গল্পগুলো যেন শুধু গবেষণার পাতাতেই সীমাবদ্ধ না থাকে। এই বাস্তবতা আমাদের ভবিষ্যতের জন্য একটা আয়না, যেখানে আমাদের নিজেদের